আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি আলোচনায়। আজকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা করব। আমরা এই আলোচনাকে মোট কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকে তার নবম বা শেষ পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025-এর সর্বশেষ ধারা বা 15 ধারা নিয়ে আলোচনা করব। এই সংশোধনের মাধ্যমে 1908 সালের দেওয়ানি কার্যবিধির আদেশ 41-এর বিধান সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে 15 ধারায় ক্লোজ ক, খ এবং গ এই তিনটি ক্লোজ যুক্ত করা হয়েছে। এখন আমরা ক্লোজ ক এর সংশোধনী আলোচনা করছি। এখানে এই 41 আদেশের বিধি 21-এর প্রান্তস্থিত ফুল স্টপ চিহ্নের পরিবর্তে কোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নতুন প্রোভাইজো সন্নিবেশিত হইবে। অর্থাৎ আগে যেখানে ফুল স্টপ ছিল সেখানে কোলন প্রতিস্থাপিত হয়ে নতুন এই শর্তটি যুক্ত হলো। শর্ত বলছে, প্রোভাইডেড দ্যাট নো আপিল শ্যাল বি রিহার্ড মোর দ্যান অনস আন্ডার দিস রুল। দেওয়ানি কার্যবিধির 41 আদেশে অ্যাপিলস ফ্রম অরিজিনাল ডিক্রিস বা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে এবং এই আদেশের 21 বিধির বিধান হলো, যদি কোনো কারণে আপিলে একটি মোকদ্দমা একপক্ষীয় ডিক্রি হয়, সেক্ষেত্রে রেসপন্ডেন্ট বা উত্তরদায়কের আবেদনের প্রেক্ষিতে এই মোকদ্দমাকে পুনরায় শুনানি করার বিধান বর্ণনা করা হয়েছে। আমরা 41 আদেশের 21 বিধিটি দেখার চেষ্টা করি। এখানে বলছে, রিহিয়ারিং অন অ্যাপ্লিকেশন অফ রেসপন্ডেন্ট অ্যাগেনস্ট হুম এক্সপার্টি ডিক্রি মেড। যে রেসপন্ডেন্টের বিরুদ্ধে একপক্ষীয় ডিক্রি দেওয়া হয়েছে তার আবেদনের প্রেক্ষিতে সেই আপিল পুনর্শুনানি। বলছে, হোয়ার অ্যান অ্যাপিল ইজ হার্ড এক্সপার্টি, একপক্ষীয়ভাবে যখন আপিল শুনানি হয়, অ্যান্ড জাজমেন্ট ইজ প্রোনাউন্স অ্যাগেন্স্ট দ্য রেসপন্ডেন্ট, আপিলের পক্ষদেরকে যিনি আপিল করেন তাকে আপিলেন্ট, যিনি প্রতিপক্ষ থাকেন তাকে রেসপন্ডেন্ট বলা হয়। রেসপন্ডেন্টের বিপক্ষে রায় ঘোষণা করা হয়েছে। হি বলতে রেসপন্ডেন্টকে বোঝাচ্ছে। মে অ্যাপ্লাই টু দ্য অ্যাপিলেট কোর্ট টু রিহিয়ার দ্য আপিল, তিনি ওই একপক্ষীয় ডিক্রি হওয়া আপিলকে পুনরায় শুনানির জন্য আবেদন করতে পারেন। অ্যান্ড ইফ হি স্যাটিসফাইস দ্য কোর্ট দ্যাট দ্য নোটিস ওয়াজ নট ডিউলি সার্ভড, তিনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে নোটিশ যথাযথভাবে জারি হয়নি, অথবা দ্যাট হি ওয়াজ প্রিভেন্টেড বাই সাফিসিয়েন্ট কজ ফ্রম অ্যাপিয়ারিং হোয়েন দ্য অ্যাপিল ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং, অথবা শুনানির জন্য যখন আপিল ডাকা হয়েছিল তিনি যথার্থ বা যৌক্তিক কারণে আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছিলেন বা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তখন দ্য কোর্ট শ্যাল রিহিয়ার দ্য আপিল অন সাচ টার্মস অ্যাজ টু কস্ট অর আদারওয়াইজ অ্যাজ ইট থিংস ফিট টু ইম্পোজ আপন হিম। এক্ষেত্রে আদালত তার উপর যে কোনো খরচাপাতি বা অন্য কোনো বিষয় আরোপ করে আদালত যেটাকে যৌক্তিক মনে করেন সেই ক্ষেত্রে ওই একপক্ষীয় ডিক্রি হওয়া আপিলকে পুনরায় শুনানির নির্দেশ দিতে পারতেন। কিন্তু বিষয় হলো, এই সংশোধনের পূর্বে রেসপন্ডেন্ট এই সুযোগ একাধিকবার নিতে পারতেন, কিন্তু এই সংশোধনের মাধ্যমে বিধান করা হলো, প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে নো আপিল শ্যাল বি রিহার্ড, কোনো আপিল পুনরায় শুনানি হবে না, মোর দ্যান অনস, একবারের বেশি, আন্ডার দিস রুল, অর্থাৎ এই বিধি অনুসারে। অর্থাৎ এই সংশোধনীর পূর্বে রেসপন্ডেন্ট কখনো কখনো একাধিকবার এই আপিলকে শুনানির তিনি সুযোগ পেতেন। একবার আপিল করেছেন, পুনর্শুনানি হচ্ছে, আবার ব্যর্থ হচ্ছেন,
আবার পরবর্তীতে এসে আবেদনের মাধ্যমে তিনি এই পুনর্শুনানি করতে পারতেন। কিন্তু এই সংশোধনীর মাধ্যমে বিধান করে দেওয়া হলো, যদি কখনো রেসপন্ডেন্টের ব্যর্থতার কারণে কখনো কখনো এই মোকদ্দমা এক্সপার্টি ডিক্রি হয়, সেক্ষেত্রে তিনি আদালতকে সন্তুষ্ট করে সর্বোচ্চ একবার এখন থেকে এই সুযোগ নিতে পারবেন। এখন আমরা এই 25 সালের সংশোধনীর 15 ধারার ক্লোজ খ এর সংশোধনী নিয়ে আলোচনা করব। এই সংশোধনীর মাধ্যমে 41 আদেশের 24 বিধির সংশোধন করা হয়েছে। এখানে বলা হয়েছে 24 ও ইহার উপান্ত টিকায় উল্লিখিত মে শব্দটির পরিবর্তে শ্যাল শব্দটি প্রতিস্থাপিত হইবে। অর্থাৎ আগে যেখানে মে শব্দটি ছিল, এখন সেখানে শ্যাল শব্দটি আমরা দেখতে পাবো। দেখি 24 বিধি কি বলছে। বিধি 24 বলছে, হোয়ার এভিডেন্স অন রেকর্ড সাফিসিয়েন্ট, যখন মোকদ্দমার নথিতে সাক্ষ্য প্রমাণ হচ্ছে যথেষ্ট। অ্যাপিলেট কোর্ট মে, আগে মে শব্দটি ছিল, ডিটারমিন কেস ফাইনালি, মোকদ্দমাটি আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারতেন, অর্থাৎ এখানে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সুযোগ ছিল। হোয়ার দ্য এভিডেন্স আপন দ্য রেকর্ড ইজ সাফিসিয়েন্ট টু এনাবল দ্য অ্যাপিলেট কোর্ট টু প্রোনাউন্স জাজমেন্ট, যখন মোকদ্দমার নথিপত্র সাপেক্ষে যদি মনে হয় যে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে, আদালত রায় ঘোষণা করতে পারতেন। দ্য অ্যাপিলেট কোর্ট মে, আফটার রিসেটলিং দ্য ইস্যুস, পুনরায় বিচার্য বিষয় নির্ধারণ করে, ইফ নেসেসারি, যদি দরকার হয়, ফাইনালি ডিটারমিন দ্য সুট, মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারতেন। নট উইথ স্ট্যান্ডিং দ্যাট দ্য জাজমেন্ট অফ দ্য কোর্ট ফর্ম হুজ ডিক্রি দ্য অ্যাপিল ইজ প্রেফার্ড has proceeded wholly upon some ground other than that on which the appellate court proceed, এক্ষেত্রে যে আদালতের রায়ের বিরুদ্ধে ডিক্রি করা হয়েছে, গ্রাউন্ডগুলো যদি সামগ্রিকভাবে সে আদালতের থেকে ভিন্ন হওয়ার পরেও আপিল আদালত সামনে অগ্রসর হয়। অর্থাৎ সংশোধনীর পূর্বে বিধান ছিল মোকদ্দমার নথিতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরেও আদালত চাইলে এই মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতেও পারতেন, নাও করতে পারতেন। বর্তমান সংশোধনীর মাধ্যমে মে শব্দটির জায়গায় শ্যাল শব্দটি ব্যবহার করার কারণে এখন যদি মোকদ্দমার নথিতে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থিত থাকে, তাহলে আদালত সেই মোকদ্দমাটি নিষ্পত্তি করতে বাধ্য। এক্ষেত্রে আদালত যদি নতুন করে ইস্যু নির্ধারণ করে অথবা বিচারিক আদালতের যে ইস্যু, সেই ইস্যু সামগ্রিকভাবে পরিবর্তন করেও সামনে অগ্রসর হন, সেক্ষেত্রে বিচারিক আদালতের ইস্যু সহ সামগ্রিক বিষয় পরিবর্তন করেও আপিল আদালত সামনে অগ্রসর হতে পারবেন। এই সংশোধনীর কারণে বর্তমানে আপিল আদালত সামগ্রিক তথ্য প্রমাণ উপস্থিত থাকলে এই মোকদ্দমা নিষ্পত্তি করতে বাধ্য। এ বিষয়গুলো হলো আসলে কেতাবি বিধান। সংশোধনীর মাধ্যমে এ বিষয়টি যুক্ত হলেও বাস্তবতার নিরীক্ষে বিচারক আসলে সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। আমরা এই সংশোধনীর 15 ধারার ক্লোজ গ এর বিধান আলোচনা করব। এই সংশোধনীর মাধ্যমে বিধি 30-এর বিদ্যমান বিধানকে সাবরুল 1 হিসেবে সংখ্যায়িত করব এবং অতঃপর নূতন সাবরুল 2 সংযোজিত হইবে। তো দেখি নূতন সাবরুল কি বিষয়ে যুক্ত করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 30 বিধির বিধান হলো রায় কখন এবং কোথায় ঘোষিত হবে সেই বিষয় নিয়ে। সাবরুল 2 বলছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন সাবরুল 1, সাবরুল 1 এ যাই থাকুক না কেন, ইফ নাইদার পার্টি নর হিজ প্লিডার অ্যাপিয়ার্স, যদি আপিলের কোনো পক্ষ বা তার উকিল উপস্থিত না হন, হোয়েন দ্য অ্যাপিল ইজ কল্ড অন ফর হিয়ারিং, যখন আপিল শুনানির জন্য ডাকা হয়, দ্য অ্যাপিলেট কোর্ট মে, আপিল আদালত পারবে, ফর রিজন টু বি রেকর্ডেড ইন রাইটিং, কারণ লিপিবদ্ধ করে, ইফ কনসিডার দ্য ম্যাটেরিয়ালস অন রেকর্ড আর সাফিসিয়েন্ট টু ডিসপোজ অব দ্য আপিল অন মেরিট, এই মোকদ্দমার আপিলের গুণাগুণের উপর ভিত্তি করে যদি আপিল আদালত মনে করেন যে নথিতে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই তথ্যগুলো এই মোকদ্দমাটি নিষ্পত্তি করার জন্য যথেষ্ট, এবং সেটি যদি হয়
আপিলের গুণাগুণের উপর ভিত্তি করে তখন আদালত বলছে প্রোনাউন্স জাজমেন্ট ইন ওপেন কোর্ট ইমিডিয়েটলি, তখন ওই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত তাৎক্ষণিকভাবে রায় ঘোষণা করতে পারবেন। অর অন এ ডেট টু বি ফিক্সড বাই, অথবা আদালত ওই রায় ঘোষণা করার জন্য একটি তারিখ নির্ধারণ করতে পারবেন। দেখি আমরা এই সংশোধনী কি বলছে। বিধি 30-2 উপবিধি বলছে, উপবিধি 1-এ যা কিছু থাকুক না কেন, আপিল শুনানির জন্য ডাকা হলে যদি কোনো পক্ষ বা তাদের আইনজীবী কেউই উপস্থিত না হয়, পক্ষও আসেনি আইনজীবীও আসেনি, এবং আপিল আদালত যদি মনে করেন যে নথিতে থাকা তথ্যাদি আপিলের গুণাগুণের ভিত্তিতে নিষ্পত্তির জন্য যথেষ্ট, তাহলে লিখিতভাবে কারণ উল্লেখ করে অবিলম্বে তাৎক্ষণিকভাবে অথবা আদালত কর্তৃক নির্ধারিত পরবর্তী একটি তারিখে উন্মুক্ত আদালতে রায় ঘোষণা করতে পারবে। বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। বলছে তানহা, যিনি হচ্ছেন অ্যাপিলেন্ট, ফাইলস অ্যান অ্যাপিল অ্যাগেনস্ট এ মানি ডিক্রি অবটেইন বাই রাফি। রাফির বিরুদ্ধে, যিনি ছিলেন রেসপন্ডেন্ট, তার বিরুদ্ধে তানহা একটি অর্থের মোকদ্দমায় ডিক্রি পেয়েছেন। এখন দেখেন, পেপার বুক ইজ কমপ্লিট, বোথ সাইডস আর্লিয়ার ফাইল্ড রিটেন আর্গুমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আপিলেন্ট পক্ষ তাদের মেমোরেন্ডাম দাখিল করেছেন, প্রতিপক্ষ তাদের উত্তরও জমা দিয়েছেন। নির্ধারিত দিনে কি হয়েছে? হিয়ারিং ডেট ইজ ফিক্সড, শুনানির দিনও নির্ধারিত হয়েছে। শুনানির দিন কি হলো? নাইদার পার্টি নর এনি প্লিডার অ্যাপিয়ার্স ডিসপাইট ডিউ নোটিস অ্যান্ড প্রিয়র অ্যাডজর্নমেন্ট, পূর্ববর্তী নোটিশ যথাযথভাবে জারি হয়েছে, অথবা যদি মুলতবি দরকার হয় সেগুলোও দিয়েছিল। এই অবস্থায় মোকদ্দমার কোনো পক্ষই উপস্থিত হয়নি বা তাদের অ্যাডভোকেটও উপস্থিত হয়নি। তখন কি হবে দেখেন, তখন কোর্টের কাজ হচ্ছে নোটস অ্যাবসেন্স অফ বোথ সাইডস হোয়েন দ্য অ্যাপিল ইজ কল্ড। আপিলে যখন ডাকা হলো, আদালত নোট করবে যে কোনো পক্ষই উপস্থিত হয়নি। তখন আদালতের কাজ হলো রিভিউজ দ্য ফাইল। আদালত যদি মনে করেন ট্রায়াল জাজমেন্ট, এভিডেন্স, মেমোরেন্ডাম অফ আপিল, রিটেন আর্গুমেন্টস, রেকর্ড ইজ সাফিসিয়েন্ট, যদি তার কাছে মনে হয় এই তথ্যগুলো যেসব নথিতে রয়েছে সেগুলো এই রায় ঘোষণা করার জন্য সাফিসিয়েন্ট, তখন আদালতের কাজ হলো রেকর্ড রিজনস ইন রাইটিং। আদালত তখন এই বিষয়গুলো নথিতে লিখবেন। আদালত তখন নথিপত্র দেখে, এখানে আর মৌখিক স্বাক্ষর কোনো দরকার হবে না, রাইটস এ রিজনড অ্যাপিলেট জাজমেন্ট, তখন আদালত ওই অ্যাপিলেন্ট জাজমেন্টে তিনি কারণগুলো লিখবেন, যেমন ফাইন্ড নো এরর, তার দৃষ্টিতে কোনো ভুল ধরা পড়েনি। তারপর ডিসমিসেস আপিল অন মেরিট, মেরিটের কারণে এই আপিলটা ডিসমিসও হবে না। তখন আদালত কি করবে? প্রোনাউন্স জাজমেন্ট ইন ওপেন কোর্ট ইমিডিয়েটলি, তখন আদালত তাৎক্ষণিকভাবেও ওই আপিলের রায় ঘোষণা করতে পারে, অথবা ফিক্সেস এ ডেট ফর প্রোনাউন্সমেন্ট, অথবা রায় ঘোষণার জন্য অন্য একটি দিনও নির্ধারণ করতে পারে। অর্থাৎ 2025 সালের এই সংশোধনীর পূর্বে 30 বিধি অনুসারে আদালত শুধুমাত্র মোকদ্দমার নথিপত্রের উপর নির্ভর করে মোকদ্দমার আপিল নিষ্পত্তি করতে পারতেন না, সেক্ষেত্রে উভয় পক্ষের শুনানির দরকার ছিল। কিন্তু এই সংশোধনীর পরে আদালত যদি দেখে আপিলের নথিতে উভয় পক্ষেরই যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে এবং যেদিন শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে সেই দিন যদি আপিলের কোনো পক্ষই উপস্থিত না হয় অথবা তাদের আইনজীবীও কেউ উপস্থিত না হয়, তাহলে আপিল আদালতের এই নথিতে থাকা তথ্যাদি বিশ্লেষণ করে আদালত যদি মনে করেন এই তথ্যাদির উপর নির্ভর করে রায় ঘোষণা করা যায়, তাহলে আদালত তাৎক্ষণিকভাবে রায় ঘোষণা করতে পারেন, অথবা পরবর্তী নির্ধারিত একটি তারিখে রায় ঘোষণা করতে পারেন। এই আলোচনার মাধ্যমে আমরা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025-এর এই সংশোধিত 15টি ধারার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এই আলোচনায় আমরা যে সব ব্যাখ্যা বা উদাহরণ দিয়েছি সেগুলো সব নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দেওয়ার চেষ্টা করেছি। সে কারণে যদি এই সব ব্যাখ্যা বা উদাহরণে কোনো ভুল হয়ে থাকে আপনাদের দৃষ্টিতে পরিলক্ষিত হলে জানালে পরবর্তীতে সেগুলো সংশোধন করার চেষ্টা করব এবং নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করব। পাশাপাশি
এই ইংরেজি সংশোধনীর যে বাংলাগুলো সেগুলো আমি নিজে করার চেষ্টা করেছি। সে কারণে কোথাও কোথাও কোনো ভুল হতে পারে। যদি সে ভুলগুলো হয় সেগুলো একান্তই আমার ব্যর্থতা। যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল পরিলক্ষিত হয় অনুগ্রহ করে জানালে পরবর্তীতে নিজেকে সংশোধনের চেষ্টা করব। আপনারা যারা এত সময় নষ্ট করে এই 2025 সালের সংশোধনী দেখেছেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অন্য কোনো আইনের বিষয়ে যদি আপনাদের আলোচনা প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।